এই গল্প জর্ডান নামের এক ব্যক্তির, যাকে পুরো পৃথিবীর শেয়ার বাজারের গড বলা হয়। সে শেয়ার বাজারে এমন এক গোপন কারসাজি খুঁজে পায় যার কারণে কয়েক মাসের মধ্যেই তার জীবন বদলে যায়। জর্ডান শুধু স্ক্যাম করে রাস্তার ধারের ব্যবসায়ী থেকে কোটিপতিতে পরিণত হয়। শেয়ার বাজার তাকে এত টাকা দিয়েছে যে এখন সেই মানুষকে চাকরি দেয়। কিন্তু একদিন তার সাথে এমন কিছু ঘটে যাতে তার অর্থের অহংকার ভেঙে যায়, আর তার উপর সমস্যার পাহাড় এমনভাবে ভেঙে পড়ে যা সে স্বপ্নেও কল্পনা করেনি। চলুন জানি মাটি থেকে আকাশে ওড়া এবং তারপর আকাশ থেকে মাটিতে পড়ে যাওয়ার সেই গল্প, যে গল্পকে শেয়ার বাজার নিয়ে পৃথিবীর সেরা মুভি মানা হয়। গল্পের শুরুতে আমরা স্ট্রাটন ওকমন্ট নামে একটি বড় স্টক কোম্পানিকে দেখি। এই কোম্পানির মালিক জর্ডান বেলফোর্ট, যে তার অফিসে কাজ করা কর্মীদের সাথে অদ্ভুত সব গেম খেলছিল। সে তার জীবন বেশ স্বাচ্ছন্দ্যে কাটাচ্ছে, যা খুশি তাই করছে, কারণ তার কাছে এখন অঢেল সম্পদ। তার কাছে এই পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো টাকা। কিন্তু এত ধনী হবার আগে তিনিও একজন সাধারণ মানুষ ছিলেন। তার পুরো শৈশব ছিল একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারে। 22 বছর বয়সে তার বড় বড় স্বপ্নগুলোকে পূরণ করতে নিউ ইয়র্ক শহরের ওয়াল স্ট্রিট নামে একটি জায়গায় পৌঁছে যায় জর্ডান। সেই সময় তার এক স্ত্রী ছিল, যার নাম তেরেসা। বলে রাখা ভালো, ওয়াল স্ট্রিট বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক কারবারের জায়গা। সেটি শেয়ার বাজারের আখড়া। জর্ডান সেখানে পৌঁছে রথচাইল্ড নামে একটি ব্যাংকিং ফার্মে স্টকে ব্রোকারের চাকরিতে যোগদান করে, যেখানে সে বড় কোম্পানির শেয়ার ও স্টক বড় ব্যবসায়ীদের মাঝে বিক্রি করার কাজ করত। তিনি যেখানে কাজ করতেন সেই অফিসের বসের নাম মার্ক। জর্ডান মার্কের সাথে দেখা করে আর মার্ক তার কাজের অনেক প্রশংসা করে। অফিস শেষ করে মার্ক জর্ডানকে ট্রিটের জন্য বাইরে নিয়ে যায়। এবার তাকে সে কিছু টিপস দেয় যে তারা শুধু বড় হতে চায়, তাই জর্ডানকে কথার মাধ্যমে ব্যবসায়ীদেরকে আগ্রহী করে যতটা সম্ভব শেয়ার বিক্রি করতে হবে। তাদের বোঝাতে হবে এটা করলে তারা আরও বড়লোক হবে। কিন্তু জর্ডানের মাথায় ঢোকে বড়লোক তো হবে কোম্পানি, কারণ তাদের কেনা শেয়ার থেকে জর্ডানরা শুধু অল্প কমিশন পাবে এবং তারপর শেয়ার বাজারের দাম ঊর্ধ্বমুখী বা নিচের দিকে যায় তাতে কিছু আসে যায় না। তারা শুধু তাদের কমিশন নিয়েই ভাববে। পরবর্তী 6 মাস এ কাজে নিয়োজিত থেকে জর্ডান খুব স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে শুরু করে। এরপর একদিন সে স্টক ব্রোকারের লাইসেন্স পায় এবং এখন সে একজন সার্টিফাইড স্টক ব্রোকার হয়ে যায়। ঠিক এই সময় ওয়াল স্ট্রিটের পরিবেশ শীতল হয়ে যায়, কারণ শেয়ার বাজার খারাপভাবে বিপর্যস্ত হয়। জর্ডান যেখানে কাজ করত সেই কোম্পানিও ক্রাশ করে 1 মাসের মধ্যে ধ্বংস হয়ে যায়। আর জর্ডান সহ অন্যরা যারা কাজ করত সেখানে তারাও চাকরি হারিয়ে বেকার হয়ে যায়। এ কারণে জর্ডান আর্থিক সংকটে পড়ে যায়। তখন তার স্ত্রী তেরেসা তাকে তার এনগেজমেন্ট আংটি সেটা বিক্রি করতে বলে, কিন্তু জর্ডান তা অস্বীকার করে, বরং সেই সংবাদপত্রে বিভিন্ন ধরনের চাকরি খুঁজতে থাকে। তেরেসা তাকে স্টক ব্রোকার হিসেবে একটি কাজ খুঁজে সে নিউজ পেপার তাকে দেয়, যেটা ছিল পাশের লং আইল্যান্ড নামক জায়গায়। জর্ডান সেখানে গিয়ে ইনভেস্টর সেন্টার নামে একটি ফার্মে ডোয়াইন নামে এক ব্যক্তির সাথে দেখা করে, যে তাকে তার ফার্মের জন্য কাজ করতে বলে। সে ছোট কোম্পানিগুলোর শেয়ার, যাকে পেনি স্টক বলা হয়, তার শেয়ার বিক্রি করে। এসব শেয়ার কম আয়ের মানুষরা কেনে, যেমন প্লাম্বার, পোস্টম্যান ইত্যাদি জবে যারা আছে তারা কেনে, কারণ বড় কোম্পানির বড় বড় শেয়ার এরা কিনতে চায় না, শেয়ারে কেউ বিশ্বাস করে না। আর সে সময় শেয়ার বাজারের অবস্থাও খারাপ ছিল। তো এই প্রস্তাবে জর্ডান প্রথমে ভাবতে থাকে, কিন্তু যখন ডোয়াইন জর্ডানকে কমিশন রেট সম্পর্কে বলে তখন জর্ডান যেন আকাশ থেকে পড়ে, কারণ বড় কোম্পানি মাত্র 1% কমিশন দিত, কিন্তু এই ফার্মের একটি শেয়ার বিক্রি করতে পারলে 50% কমিশন, অর্থাৎ $10,000 শেয়ার বিক্রি করলে তিনি পাবেন $5,000। জর্ডান সেই মুহূর্তেই সেখানে যোগ দিয়ে ফোন করে স্টক বিক্রি শুরু করে দেয়। এরপর জর্ডান জন নামের একজনকে পেনি স্টক সম্পর্কে এমনভাবে ব্রেন ওয়াশ করে যে ওই ব্যক্তি তার কাছ থেকে $4,000 মূল্যের শেয়ার ক্রয় করে নেয়। জর্ডানের এমন মন ভুলানো কথা অফিসের সবাই পছন্দ করে, আর সে তার দক্ষতা ব্যবহার করে মানুষকে ফাঁদে ফেলে অনেক শেয়ার বিক্রি করে আর অনেক টাকা আয় করতে থাকে। এভাবে ইনকাম করতে করতে সবচেয়ে দামি গাড়িটাও কিনে ফেলে আর তার নিজস্ব বাড়ি কিনে বসবাস করতে শুরু করে। কিন্তু জর্ডান এখানেই সন্তুষ্ট না, সে চায় টাকা যেন হাতের ময়লা হয়, টিস্যু পেপারের মতো। তো একদিন জর্ডান একটি ক্যাফেতে যায়, যেখানে ডনি নামের একজনের সাথে তার দেখা হয়, যে তাকে একসময় সাহায্য করেছিল। ডনি তাকে চিনতে পারে এবং তার গাড়ি দেখে জর্ডানকে জিজ্ঞেস করে সে এখন কি কাজ করে। জর্ডান তাকে স্টক ব্রোকার হবার কথা বলে। ডনি তা বিশ্বাস করে না, আর এ কারণে তার কাছে গত মাসের আয় জিজ্ঞেস করে। জর্ডান তাকে বলে $72,000 কথা, কিন্তু ডনি এবারও তা বিশ্বাস করে না, বরং প্রমাণ চায় আর বলে এটা যদি সত্যি হয়
তাহলে সে ফার্নিচার বিক্রির চাকরি ছেড়ে দেবে। জর্ডান তাকে গত মাসের টাকার স্লিপ দেখায়, যা দেখে ডনি তার বসকে কল করে চাকরি ছেড়ে দেয়, আর সে জর্ডানের সাথে কাজ করার জন্য পিছু ধরে। কিছুদিনের মধ্যে তাদের উভয়েরই খুব ভালো বন্ধুত্ব হয়ে ওঠে, যারা একসাথে সব রকমের ড্রাগ সেবন করত আর ব্যবসা নিয়ে কথা বলতো। এভাবে জর্ডান ডনিকে স্টক ব্রোকারের চাকরি পাইয়ে দিয়ে সব কাজ শিখিয়ে দেয়। এরপর তারা একটি ছোট গ্যারেজ ভাড়া করে এবং মালিকানাধীন নিজস্ব স্টক ব্রোকার ফার্ম শুরু করে। এরপর তারা তাদের চারপাশের মানুষ, যারা মাদক ও গাঁজা চোরা কারবারি এবং যাদের সেলস সম্পর্কে খুব ভালো জ্ঞান আছে, তাদের সাথে আলাপ করে। জর্ডান কথা বলতে বলতে একজনকে একটা কলম বিক্রি করতে বলে, কিন্তু সে লোকটা অজুহাত দিয়ে না বলে দেয়। এরপর জর্ডান ব্র্যাড নামের এক মাদক ব্যবসায়ীকে এই কলম বিক্রি করতে বলে। ব্র্যাড জর্ডানকে একটি কাগজে তার নাম লিখতে বলে, কিন্তু জর্ডান বলে তার কলম নেই। তখন ব্র্যাড তাকে কলম বিক্রি করে দেয়। এটা দেখে জর্ডান অভিভূত হয় এবং খুব খুশি হয়ে যায়। সেখানে বসে থাকা লোকজন কিছুই বুঝতে পারে না, কিন্তু জর্ডান তাদের ব্যাখ্যা করে যে কারো কাছে কিছু বিক্রি করার আগে অন্য ব্যক্তির মনে সেই জিনিসের চাহিদা তৈরি করতে হবে, যাতে করে আপনি তাকে সেই জিনিসটি দিতে পারেন। এই লোকেরা এসব কথা বিশ্বাস করে এবং তার সাথে কাজ করতে রাজি হয়। এর কয়েকদিনের মধ্যে জর্ডান অনেক লোক জড়ো করে ডনিকে নিয়ে নিজের ফার্ম খোলে। প্রথমে এই মানুষগুলো ছোট ছোট শেয়ার বিক্রি করে অর্থ উপার্জন করছিল, কারণ জর্ডান আর ডনি ছাড়া কেউ আসল এবং বড় ব্যবসায়ীর সাথে কথা বলতে পারে না। তাই জর্ডান তার কাজকে অগ্রসর করার জন্য তার ফার্মকে স্টার্টন ওকমান নাম দেয়, যা আমরা সিনেমার শুরুতে দেখেছি। সে এই কাজ করে কারণ এখন এই লোকেরা ছোট ছোট শেয়ার বিক্রি করে ক্লান্ত হয়ে গেছে। জর্ডান তাদের কাজ শেখানোর জন্য আস্তে আস্তে তাদের বড় ব্যবসায়ীর সাথে কথা বলতে শেখায়, লোকেদের শেখায় কিভাবে স্টক বিক্রি করতে হয়, যাতে তারা কম কষ্ট করে বেশি আয় করতে পারে, অতিরিক্ত দামের স্টক বড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। এভাবে লাভ ও কমিশন তাদের হয় এবং তাদের ক্লায়েন্টরা ক্ষতির সম্মুখীন হয়। আর আস্তে আস্তে করে জর্ডান সহকর্মীদের সহায়তায় একটি ছোট ফার্ম থেকে খুব বড় একটি কোম্পানি গড়ে তোলে, যার মধ্যে হাজার হাজার মানুষ যোগ দেয় এবং তারপর এই সবাই মিলে কাজ করে অনেক টাকা কামাতে শুরু করে। প্রতি সপ্তাহে জর্ডান তার কর্মচারীদের জন্য পার্টি দেয়, যেখানে মাদকের সাথে অনেক মেয়েও থাকত। অতঃপর একদিন ফর্বস ম্যাগাজিনের লোকেরা তার একটি ইন্টারভিউ নেয় এবং তাদের ম্যাগাজিনে এটি প্রকাশ করে। এই সাক্ষাৎকারে তার ব্যবসার অনেক তথ্য প্রকাশ করা হয়। জর্ডানের উপরে অনেক কিছু লেখা হয়, যা সারা বিশ্বে তাকে রাতারাতি বিখ্যাত করে তোলে। তার সম্পর্কে অনেকেই এখন জানে আর তার অফিসে যায়, যেখানে অনেক মানুষ আবার চাকরির জন্য আসতে শুরু করে। জর্ডান তাদের প্রতি সদয় হয়ে তাদের নিয়োগ দিয়ে মানুষের জীবন উন্নত করতে কাজ শুরু করে। এদিকে জর্ডানও ফুলে ফেপে ওঠে, আর তাতেই সরকার জর্ডানের এই কেলেঙ্কারি সম্পর্কে জেনে যায়। এজন্য জর্ডানকে সরকার তদন্তের জন্য FBI এর তদন্তকারী প্যাট্রিককে নিয়োগ করে। এর সাথে গল্পটি প্রেজেন্টে আসে, আর একদিন জর্ডানের বাবা ম্যাক্স তাকে তার খরচ কমাতে বলে, কারণ জর্ডান তার বন্ধুদের এবং কর্মচারীদের জন্য মদ আর মেয়ে মানুষ নিয়ে অনেক টাকা নষ্ট করছিল, যার বিল ম্যাক্স দেখেছে। এবং জর্ডানের বাবা তাকে এটা বোঝাতে এসেছিলেন যে জর্ডান যেন এসব বন্ধ করে দেয়। কিন্তু জর্ডান তার বাবাকে বলে সে চায় তার বন্ধু ও কর্মচারীরা তার সঙ্গে আনন্দ ফুর্তি করুক। এ বিষয়ে তার বাবা বলে, তোমাকে এখনই সতর্ক হতে হবে, কারণ এসব বেশি করলে তাদের জীবন ভালো হবে না। কিন্তু জর্ডান এসবের কিছুই শোনে না। পরদিন জর্ডান তার কর্মীদের নিয়ে বিশ্বব্যাপী তাদের কোম্পানি সম্পর্কে জানাতে, ছড়িয়ে দিতে তার সি বিচের বাড়িতে পার্টির আয়োজন করে, যেখানে একজন মডেল নাওমি তার বয়ফ্রেন্ড ক্লেয়ারকে নিয়ে এসেছিল। জর্ডান শুধু একবার তার চেহারা দেখেই মুগ্ধ হয়ে তাকে পটাতে শুরু করে। দূর থেকে জর্ডানের স্ত্রী আর ডনির স্ত্রী এসব দেখছিল। নাওমিরও জর্ডানকে পছন্দ হয়, বলতে গেলে জর্ডানের সম্পত্তির কারণে আসলে। পরের সন্ধ্যায় ডিনারের পর দুজনেই ডেটে যায়। জর্ডান তাকে তার গাড়িতে বাড়িতে নিয়ে যায়, যেখানে নাওমি তার বাড়ির ভিতরে যায়। এরপর দুজনেই অন্তরঙ্গ হয়, যেখানে তার স্ত্রী তাকে কল করে বিরক্ত করে, কিন্তু জর্ডান তার কল উপেক্ষা করে এবং তাদের কাজ চালিয়ে যায়। সারা দিন তারা একসাথে সময় কাটায়, কিন্তু একদিন টেরেসা তাকে গাড়িতে ধরে ফেলে আর টেনে বের করে রাস্তায় বাজেভাবে মারধর করে। এরপর টেরেসা তাকে ডিভোর্স দেয়। জর্ডানের খুব খারাপ লাগে, আর সে নাওমিকে লিভ ইনের জন্য তার বাড়িতে নিয়ে আসে। নাওমি সুন্দরভাবে তার বাড়ি সাজায়, যা জর্ডানকে খুব খুশি করে। কয়েকদিনের মধ্যে জর্ডান নিজেকে গুছিয়ে নেয়। এরপর সে ব্র্যান্ড নামে স্টক ক্রয় করে নিজেরাই তার দর বাড়ায় আর শেয়ার বাজারে বিক্রি করে অন্যদের কাছ থেকে মুনাফা নেয়। এরকম অনেক ম্যানিপুলেশন সহ সব ধরনের প্রতারণা ও স্ক্যাম করে জর্ডান অঢেল টাকা উপার্জন করে। এরপর সে একটা খুব দামি আংটি কিনে নাওমিকে বিয়ের প্রস্তাব দেয়। নাওমিও বিয়েতে হ্যাঁ বলে, আর বিয়ের আগে জর্ডান ও তার বন্ধুরা ড্রাগস নিয়ে ব্যাচেলর পার্টি উদযাপন করে। সেখানে গাঁজা সহ অন্যান্য অনেক ধরনের ড্রাগস এবং অনেক মেয়েদের সাথে অশ্লীলতায় লিপ্ত হয়। তার কয়েকদিনের মধ্যে
জর্ডান নাওমিকে বিয়ে করে এবং তাকে একটা বড় ইয়টশিপ আর একটা দ্বীপ কিনে দেয়, যেখানে তাকে তার প্রাসাদ উপহার দেয়। সেখানে তারা বসবাস শুরু করে। 1.5 বছর পরের দৃশ্যে দেখা যাচ্ছে দুজনেই সুখে আছে। এছাড়াও একটি 1.5 বছরের মেয়ে আছে। একদিন জর্ডান ঘুমিয়েছিল আর নাওমি তাকে পানি ছিটিয়ে তুলে একটি মেয়ের নাম জিজ্ঞেস করে। নাওমির পরেও জর্ডান অন্য মেয়ের সাথে প্রেম চালিয়ে যাচ্ছে। নাওমি এটা যখন জানতে পারে তখন জর্ডান মাতাল হয়ে সেই মেয়ের সাথে হেলিকপ্টারে করে বাড়িতে আসে। ওপারে জর্ডানের অফিসে দেখা যায় এবং একই দিনে জর্ডান তার সাথে স্টিভকে আনে, একটি জুতা উৎপাদনকারী কোম্পানির মালিক। জর্ডান তার থেকে 85% শেয়ার কিনে নিজের করে নেয় আর এটির প্রশংসা করে এটি বিক্রি করতে চলে, যাকে শেয়ার বাজারে আইপিও বলা হয়। আইপিও ইস্যুর দিন জর্ডান ও তার সঙ্গীরা কয়েক মাস ধরে অপেক্ষা করছিল, কারণ যদি তার পরিকল্পনা সফল হয় তাহলে তারা এদিন লাখ লাখ ডলার পাবে। জর্ডান তার কর্মচারীদের সমৃদ্ধির স্বপ্ন দেখিয়ে এবং তাদের মধ্যে অর্থের অহংকার স্থাপন করে সাধারণ জনগণকে স্টিভের জুতা কেনার আহ্বান জানাতে বলে। স্টিভের জুতা বিক্রি হবে এবং তার কোম্পানির শেয়ারের দর আবার বাড়বে। জর্ডান স্টিভের কোম্পানি কিনেছে শেয়ার বাজারে ছাড়ার মাধ্যমে অর্থ উপার্জনের জন্য। পরে তার সমস্ত কর্মচারী ধনী হওয়ার স্বপ্ন দেখে মানুষকে ডাকতে শুরু করে। ক্রয়কৃত শেয়ারের দাম বাড়তে থাকে এবং এটি অনেক বেশি হয়ে যায়। 3 ঘন্টার মধ্যে $22 মিলিয়ন মুনাফা পায়, যা বেশ সাড়া ফেলে। অন্যদিকে জর্ডানের এসব কার্যক্রম ও শেয়ার বাজার কেলেঙ্কারির বিষয়ে অফিসার প্যাট্রিক অনেকদিন ধরেই তার উপর নজর রাখছিলেন। সেই সাথে এফবিআইও জানতে পারে। জর্ডান এই লোকদের সম্পর্কে তার বিয়ের ফটোগ্রাফার থেকে জানতে পারে। দেখা যায় তার কাছে প্যাট্রিক বিয়ের ভিডিও এবং ছবি সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। যখন জর্ডান প্যাট্রিকের সাথে দেখা করে, তাকে তার ইয়টশিপে ডেকে জিজ্ঞাসা করে কেন তার কোম্পানির উপর এই তদন্ত। প্যাট্রিক তার কেলেঙ্কারি সম্পর্কে তার মুখোমুখি হয় আর প্রশ্ন করে জর্ডান তাকে ঘুষ দিতে চায় আর তার নিজের স্টক ক্রয় করে বাজারে অর্থ উপার্জনের জন্য তাকে গাইড করবে জানায়। প্যাট্রিক হেসে বলে এসব তার পছন্দ না, কারণ তিনি একজন সৎ কর্মকর্তা। যার পরে সে সেখান থেকে চলে যাচ্ছিল, তখন জর্ডান তাকে ইয়টে দাঁড়িয়ে নোটের বান্ডিল দেখায়, এরপর টাকা ছড়িয়ে দেয় আর বলে এটি আপনার পুরো বছরের আয়, যা আমি 1 সেকেন্ডে ফু দিয়ে ওড়াতে পারি। তিনি চলে যাওয়ার পর আমরা জর্ডানকে ভয় পেতে দেখি। পরে দেখা যায় সে নাওমির সঙ্গে সুইজারল্যান্ড যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। সেখানে সে সুইস ব্যাংকে তার টাকা লুকিয়ে রাখতে পারবে। সুইজারল্যান্ডে যাবার আগে জর্ডান তার অফিসে গেল এবং আরও অর্থ উপার্জন করে। এরপর জর্ডান সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে পৌঁছে সে সুইস ব্যাংকে তার আইনজীবীর সঙ্গে দেখা করে। তার সাথে কথা বলে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে একজন আত্মীয়ের নাম খুঁজতে থাকে, যাতে তারা তাদের কালো টাকা জমা করতে পারে। নমি তার একজন আত্মীয়ের সন্ধান দেয়, যে তার আন্টি অ্যামা। জর্ডান তাকে বুঝিয়ে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলায় আর ব্র্যাডের সাহায্যে সুইস ব্যাংকে $20 মিলিয়ন জমা করে দেয়। এরপর ডনি ব্র্যাডের কাছে টাকা জমা দিতে গেলে তাদের মধ্যে কিছু একটা নিয়ে ঝামেলা হয় আর এই নিয়ে হাতাহাতিও হয়ে যায়। সেখানে দাঁড়িয়ে থাকা পুলিশও তা দেখতে পায়। ডনির সাথে ব্র্যাডের ঝগড়ায় তার টাকা ভর্তি ব্যাগ পড়ে যায় এবং পুলিশ সদস্যরা তাদের পিছু নেয়। ডনি দ্রুত তার গাড়ি নিয়ে পালিয়ে যায় আর ব্র্যাডকে অনেক টাকা সহ গ্রেফতার করে। ঘটনার কারণে ডনি নিজেও ঘাবড়ে যায় আর জর্ডানের কাছে তার নার্ভাসনেস শান্ত করতে আসে। এরপর তারা খুবই একটি বিরল নেশার ওষুধ খাওয়া শুরু করে, কিন্তু ওষুধের মেয়াদ শেষ হওয়ার কারণে তাদের নেশা হয় না। তখনই জর্ডানের কাছে তার নিজের ভাড়া করা প্রাইভেট গোয়েন্দার কল আসে। সে তাকে একটি ফোন বুথ থেকে তার সাথে কথা বলতে বলে। জর্ডান যখন তার সাথে কথা বলে তখন তার তদন্তকারী তাকে বলে এফবিআই এর লোকজন তার কল রেকর্ড করছে, কারণ ব্র্যাড তাদের ফাঁদে ধরা পড়েছে, যা জর্ডানকে ক্ষুব্ধ করে ডনির উপর। সে বাড়িতে ফিরে আসতে শুরু করে, কিন্তু কথা বলার সময় জর্ডানের উপর ডনি নিয়ে আসা ওষুধের প্রভাব ঘটতে শুরু করে, যার কারণে সে মাতাল হয়ে যায়। এরপর সে তার গাড়িতে যেতে শুরু করে, কিন্তু তার পা গাড়ির হ্যান্ডেলে আটকে যায়। এই দৃশ্যটি বেশ মজাদার ছিল। এরপর যখন সে নাওমির কাছ থেকে একটি কল পায় আর সে বলে ডনি মাতাল হয়ে একজন সুইস লোকের সাথে কথা বলছে, যার সুবাদে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট পায় সে। কথাটা শুনে জর্ডান চমকে ওঠে আর দ্রুত তার গাড়িটি নিয়ে কোথাও আঘাত না করে ধীরে ধীরে বাড়ি চলে আসে। বাড়ি এসে ডনির কাছ থেকে ফোন ছিনিয়ে নেওয়া শুরু করে। তার বাচ্চা মেয়ে এটা দেখে ভয় পেয়ে যায় আর জর্ডান ডনির সাথে মাতাল হয়ে ব্র্যাডের কথা নিয়ে ঝগড়া শুরু করে। ঝামেলার পর জর্ডান ঘুমাতে যায়। পরের দিন যখন সে ঘুম থেকে ওঠে তখন সে তার সামনে 2 জন পুলিশকে দেখতে পায়। গতরাতে সে মাতাল অবস্থায় এমনভাবে গাড়ি চালাচ্ছিল, যা দেখে তাকে ধরতে পুলিশ আসে। তারা তাকে তুলে নিতে গেলে ঝামেলা করে, কিন্তু বাইরে এসে নিজের গাড়ি দেখে চমকে ওঠে। তার সুপ্রা গাড়ির অবস্থা মোটেও ভালো না, আর এটা দেখে বোঝা যায় তিনি কি ধরনের গাড়ি চালিয়েছেন রাতে, কারণ তার মাতাল অবস্থায় সে মনে করেছিল ঠিকই গাড়ি চালিয়েছে, কিন্তু বাস্তবে বিষয়টা বেশ বাজে ছিল। এখন জর্ডানকে সেখান থেকেও ছেড়ে দেয় পুলিশ, কারণ তার বিরুদ্ধে তাদের কাছে কোনো প্রমাণ নেই। ব্র্যাডকেও 3 মাসে জেল দিয়ে ছেড়ে দেওয়া হয়। জর্ডান ফিরে আসে
আর এটা সুসংবাদ ছিল, কারণ সে ডনির নাম নেয়নি। কিন্তু ওর পরে সরকার তার প্রতি অনেক মনোযোগ দিচ্ছে, যার কারণে অপরাধ বিভাগ থেকে তার এক বন্ধু এবং তার বাবা ম্যাক্স তাকে উপদেশ দেয় যে সে যদি শেয়ার বাজার কেলেঙ্কারির শাস্তি পূরণ করার পরে কোম্পানি থেকে পদত্যাগ করে তবে কেউ তাকে দোষ দেবে না, তার বাকি জীবনের জন্য কোনো চার্জ হবে না, জর্ডান সহজেই তার জীবন কাটাতে পারবে। তাই সে পরে তার আসন ছেড়ে দেয় এবং কোম্পানি থেকে পদত্যাগ করে। তার এই কাজ তার সঙ্গী ও কর্মচারীরা মোটেই পছন্দ করে না, কারণ জর্ডান তাদের জীবনের সবচেয়ে খারাপ কিছু সময় তাদের উপর সঠিক পথ দেখিয়েছিল, তাদের বিশ্বাস করেছিল এবং তাদের চাকরি দিয়ে সাহায্য করেছিল। কিন্তু একই সঙ্গে সবাইকে চমকে দেয় এই বলে যে সেই কোম্পানি ছাড়বে না, কারণ তিনি সরকারের সামনে মাথা নত করবে না। অন্যদিকে জর্ডান ব্র্যাডের কারাগার থেকে বেরিয়ে আসার পরে তার জন্য একটি পার্টি দেয়। জর্ডান সরকারের চুক্তি প্রত্যাখ্যান করায় এখন প্যাট্রিক আবার তার পিছনে পড়ে যায়, আর এখন তাকে কোম্পানির প্রতিটি কাগজ দেখাতে হবে। এর জন্য নোটিশ পাঠাতে শুরু করে। এরপর সরকার তার 3 জন এজেন্টকে জর্ডান ও তার অংশীদার স্টিভের কোম্পানির আইপিও সম্পর্কে জিজ্ঞাসা শুরু করে, কিন্তু যারা জর্ডানকে সমর্থন করছে তারা তা নিয়ে মুখ খোলেনি। সরকার তাকে দেশ ছেড়ে যেতে না বলে এবং তাদেরকে যেতে দেয়। কয়েকদিন পরে যখন জর্ডান ও ডনি তাদের ইয়টে ছিল, তখন নাওমি তার কাছে আসে আর তাকে বলে যে তার আন্টি অ্যামা মারা গেছে। এই কথা শুনে জর্ডান যেন পাগল হয়ে যায়, যার কারণে তার মন খারাপ হয়ে যায়, কারণ ওই অ্যাকাউন্টে তার $2 কোটি পড়েছিল। তাই সে তার সুইস এজেন্টকে ফোন করে যে তাকে দ্রুত তার কাছে আসতে বলে। তিনি বলেন যাতে তিনি আন্টি অ্যামার সাইন কপি করতে পারে এবং তাকে উত্তরাধিকারী করতে পারে। জর্ডান তার শিপে ক্যাপ্টেনকে বলে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করো, কিন্তু পথে ঝড় শুরু হয় আর তাতেই তার ইয়ট পানিতে ভরে যায়। তারপর একটি বিশাল ঢেউ আসে যা ইয়টকে আঘাত করে, তাদের ইয়ট ভেঙে যায়, যার ফলে ইতালীয় নৌবাহিনী তাদের উদ্ধার করতে আসে। তাদের বাঁচানোর পর জর্ডান তার বিমান ডাকে তাদের পিক আপ করার জন্য, সেটাও সমুদ্রে বিপর্যস্ত হয়ে যায়। জর্ডানের শেষ আশাও ভেস্তে যায়। পরের দিনই জর্ডান ও তার সঙ্গীদের একের পর এক FBI ধরছে আর কোর্টে জামিনের জন্য তাকে $10 মিলিয়ন চার্জ করা হয়েছিল। কয়েকদিন পর জরিমানা আরোপ করে জর্ডানের সাথে ডনি দেখা করতে আসে আর তার সুস্থতা সম্পর্কে জিজ্ঞাসা করে। ডনি তাকে জিজ্ঞেস করল সে তার আইনজীবীদের ফি এবং জরিমানা পরিশোধ করতে বাড়ি বন্ধক রাখতে হচ্ছে। ডনি তখন তাকে বলে টাকা নিয়ে চিন্তা না করতে। এখন জর্ডান তার আইনজীবী নিয়ে সরকারের সঙ্গে সেই অফিসারের সাথে দেখা করতে যায় যে তার কাজের জন্য শাস্তি দেয়। সে তখন জর্ডানের শাস্তির কথা বলে যে তিনি 20 বছরের সাজা পাবে। জর্ডান তারপরে অফিসারদের সাথে মোকাবেলা করতে শুরু করে, যেখানে কর্মকর্তারা তাকে বলে এখন পর্যন্ত যারা আপনাকে সাহায্য করেছে আমাকে তাদের নাম বলুন যাতে আপনার শাস্তি কম হয়। জর্ডান নাওমিকে এই বিষয়ে জিজ্ঞাসা করে যে তার কি তার বন্ধুদের বিরুদ্ধে যাওয়া উচিত কিনা, কিন্তু এখন নাওমি তার সাথে নেই, বরং তার কাছ থেকে বিবাহ বিচ্ছেদ চায় এবং বাচ্চাকে নিজের হেফাজতে রাখতে চায়, যা জর্ডানকে আরেকটি ধাক্কা দেয়। লড়াইয়ে দুইজনই একে অপরের দিকে হাত তোলে, আবার মাদক সেবন করছে জর্ডান। এরপর সে তাদের মেয়েকে নিয়ে নাওমিকে ছেড়ে দেয়, গাড়িতে নিয়ে ভেতরে বসে এবং সেখান থেকে বের হয়ে যায়। যখন নাওমি তার গাড়িকে আটকানোর চেষ্টা করে, না পেরে তার মেয়ের জন্য গেটে তালা দেয়, যার কারণে প্রচণ্ড গতিতে গাড়িটি গেট ভেঙে দেয়। একটি বড় স্তম্ভ বিধ্বস্ত হয় এবং দুর্ঘটনায় বাবা ও মেয়ে দুজনেই আহত হয়। নাওমি তার মেয়েকে সেখান থেকে নিয়ে যায়। পরদিন সরকারি এজেন্টরা জর্ডানের বুকের উপর একটা মাইক বসায়, যাতে করে এবার তারা তার কথার দিকে নজর রাখতে পারে। তিনি সরকারের চুক্তি মেনে নেন যাতে তিনি তার লোকদের নাম দেয় এবং সরকারি সাক্ষী হয়ে তার সাজা কমিয়ে আনে। জর্ডান ডনিকেও এ বিষয়ে জিজ্ঞাসা করতে কাগজে লেখে, বলে কারণ এই বিষয়ে কর্মকর্তারা কাউকে কিছু বলতে নিষেধ করেছে। এখন পরের দিন তিনি জেগে উঠলে কয়েকজন অফিসার তাকে নিতে আসে, যারা তাকে জেলে নিতে এসেছে, কারণ এই অফিসাররা ডনির জন্য কাগজের লেখা সম্পর্কে জানতে পেরেছিল। একই দিনে জর্ডানের অফিসে FBI এর অভিযান শুরু হয়। ডনি এটা আগেই জানতে পেরেছিল, তাই সে তার কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ ফাইল মুছে ফেলতে থাকে। জর্ডান যাদের নাম উল্লেখ করেছে, FBI তাদের গ্রেফতার করে আদালতে সরকারকে সমর্থন করার জন্য মাত্র 3 বছরের জন্য তাকে নেভাডার এক জেলে পাঠানো হয়েছিল। জর্ডানের বাবা মায়ের খুব খারাপ লাগে। এরপর পুলিশ সদস্যরা তাকে কারাগারে নিয়ে যায়, যেখানে তার জেলের মেয়াদ 3 বছর। শেষ পর্যন্ত জর্ডান জেল থেকে বেরিয়ে এসেছে আর সেমিনারে বসা মানুষের কাছে কলম বিক্রি করতে বলে, যার পরেই এই মুভি এখানে শেষ হয়। এরপর তার মনে পড়ে যে তার বাবা তাকে বলেছিল সে যদি এভাবে চলতে থাকে একদিন তার তৈরি করা সাম্রাজ্য পাতার স্তূপের মতো ভেঙে পড়বে। এই গল্পে আমরা দেখি জর্ডান দরিদ্র থেকে ধনী হয়ে ওঠে। সে সেখানে গিয়েছিল শুধুমাত্র তার ভুলের কারণে, এবং তার ভুলের কারণে সে যেখান থেকে শুরু করেছিল আবার সেখানেই ফিরে এলো।